দেখুন, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থার সবথেকে বড় স্ট্রেংথই হলো যে রায়ের সমালোচনা করা যায় কিন্তু ব্যক্তি আক্রমণ করা যায় না। আমি পাশাপাশি বলছি যে আপামর ভারতবাসীর বিচার ব্যবস্থার ওপর যে কিভাবে ভরসা রাখে সেটা বলার অপেক্ষাই রাখে না এই রকম একটা পরিস্থিতিতে। এবং দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তার রায়ের বিরুদ্ধেও কিন্তু আইনি প্রভিশন আছে, রিভিউ পিটিশন করা যায় এবং নানা ধরনের আইনি, আজকে যথার্থভাবেই মুখ্যমন্ত্রী আইনি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা বলেছেন। কিন্তু বিচারপতি সাহেব জেলে যাবেন এই ভাষায় জনপ্রতিনিধিরা বিচার ব্যবস্থার, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বা হাইকোর্টের হতে পারেন কিংবা নিম্ন আদালতের কোনো বিচারক, এই ভাষায় কি বলা যায়? আমি জানি না সমীরাজ কি বলেন। আমি সুমন, প্রথমে আমি বলি যে আমি অন্ততপক্ষে এতক্ষণ এত রকম আওয়াজ শোনার পর কিছুটা সময় হলেও বেশি পাবো। প্রথম কথা, সত্যি অবাক হলাম যে মাননীয় আবুল বাশার যে ভাষায় কথা বললেন, একজন এত বড় সাহিত্যিক, আমি জানি না উনি ওনার নিজের উপরে সুবিচার করলেন কি না, আমি জানি না। বিচার ব্যবস্থাকে এইভাবে আক্রমণ করা এবং পাশের মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে প্রিয় হওয়া, এবং তার জন্যই হয়তো ওনাকে স্টেজে নিয়ে মঞ্চে নেওয়া হয়েছিল। যাই হোক, এটার উত্তর ওনাকে সমাজের কাছে দিতে হবে, এটুকু আমি বলছি। আমার দেখো, প্রথম কথা বলি যে আমরা এখানে এসছে, এখানে হাবিবুল্লাহ রয়েছে, সদ্য চাকরিটা হারিয়েছে, হাবিবুল্লাহর স্ত্রী চাকরিটা হারিয়েছে, এরকম কত হাবিবুল্লাহ, কত ছেলে মেয়ে। একটা মর্মান্তিক দৃশ্য আমি খবরের কাগজে দেখলাম। একজন চাকরি হারানো মা তার ছোট্ট একটা সন্তানকে নিয়ে, যারা টেলিভিশনটা দেখছেন মনে করুন যে গড়ের মাঠের মতো একটা জায়গায় সারা রাত্রি মাঠের উপরে চাদর পেতে শুয়েছিল। তাদের কোন সিকিউরিটি ছিল? সহানুভূতির কথা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সহানুভূতির কথা ওনার মুখে মানায় না। তার কারণটা হলো, আমি পরপর কয়েকটা উদাহরণ দিচ্ছি। প্রথম কথা, উনি যেই মিটিংটা করলেন এটার জন্য এখানে ডাকার দরকারই ছিল না নেতাজি ইন্ডোরে, এটা উনি প্রেস কনফারেন্স করে বলে দিতে পারতেন নবান্ন থেকে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, যেই কুণাল ঘোষের কথা বলছেন, গতকালকে কুণাল ঘোষের একটা ভিডিও আমি দেখি, সেখানে প্রকাশ্যে আমি বলবো থ্রেট করা হয়েছে রীতিমতো যারা যোগ্য চাকরি প্রার্থী, যে নেতাজি ইন্ডোরে যারা কোশ্চেন করবেন বা ঝামেলা পাকাবেন, মানে ঝামেলা পাকানো মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পছন্দের প্রশ্ন নয় সেটা করলে করা মানে ঝামেলা পাকানো, তাদেরকে নাকি সরকার চিহ্নিত করবেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, গতকালকের ভিডিওটা বার করুন। এটা কি ধরনের থ্রেট? মানে চিহ্নিত করে রাখবেন মানে তাদের ভবিষ্যতে অন্ধকার। কেন বলছি? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিকতার মুখ দেখিয়ে যখন ডাক্তারদের ডাকলেন অভয়াকাণ্ডে, ডাক্তারদের বললেন চা খাও, তোমাদের জামা ভিজে গেছে, জামা প্যান্ট নাও। তারপর কি দেখলাম যে ডাক্তাররা যখন ওনার বাড়ি থেকে মিটিং করে বেরিয়ে আসলেন, তার 3 দিন 7 দিনের মধ্যে অ্যাকশন শুরু হলো, একজন ডাক্তারকে ট্রান্সফার করা দিনের পর দিন। আমার এখনো মনে আছে আনিস খানের মৃত্যুর পরে উনি বলেছিলেন যে আনিস খান ও তো আমাকে প্রতি সপ্তাহেই ফোন করতো। তো যেই আনিস খান প্রতি সপ্তাহে ফোন করতো, তার বাড়িতে কেন পুলিশ হানা দিল? যদি পুলিশ হানা দেয়, যদিও কোনো বাজে কাজ করার ছেলে হয়, তাহলে সে কেন প্রতি সপ্তাহে ফোন করতো? অর্থাৎ এই যে আমাদের এখানে ভারতবর্ষের তো বটেই, বিশেষ করে পশ্চিমবাংলার রাজনীতির, এখন আজকে সকালে আমি একজনকে উত্তর দিচ্ছিলাম, তারা বলছিল রাজনীতি আমরা করি ঠিকই, আমরা করি মানুষের সমস্যার দিকে তাকিয়ে। আমি বললাম না, আপনারা মানুষের সেন্টিমেন্টকে কেনেন এবং বেচেন, মানুষের সেন্টিমেন্টকে কেনেন এবং বেচেন, আপনারা তাদের ভালোর জন্য রাজনীতি করেন না। আবার এটাও বলছি, এটাও ঠিক, যখন শুনতে পাই মাননীয় বিকাশ ভট্টাচার্যের নামে যে ওনাকে নোবেল দেওয়া উচিত, অর্থাৎ অবজ্ঞা করা, একজন মানুষকে অবজ্ঞা করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। উনি প্রত্যেককে নালে বলতে পারেন, এবং উনি বলেছেন যে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা সাহিত্য সৃষ্টি করেছেন, ওনাকেই নোবেল পুরস্কার দেওয়া উচিত, এবং যা দৃষ্টান্ত উনি সৃষ্টি করছেন এইখানে। এবং প্রতিদিন আমি আমার বলাটা শেষ হোক প্লিজ, সময় অনেকটাই পেরিয়ে যাচ্ছি আমরা। ওকে, থ্যাংক ইউ। বলছি সিএম কি করবেন সেটা সমিতদা
ঠিক করে দেবেন না নিশ্চয়ই, যে তিনি কিভাবে চাকরিহারাদের সঙ্গে কিভাবে কি করবেন। এখন ব্যাপার হচ্ছে যে সমিতদা কি বলবেন না বলবেন, এটা মুখ্যমন্ত্রী ওইখানে পোডিয়ামে যাওয়ার আগে মানুষজন কিন্তু জানে কি বলবেন, মানে কার বিরুদ্ধে বলবেন কি বলবেন জানে। আমি যেটা বলছি যে বিচার ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, পার্থভৌমিক যে কথাটা বলেছেন সেই কথাটা নিয়ে কথা হলো। আমি বলছি যে 2018 সালের জানুয়ারি মাসের কথা আমরা ভুলে গেছি নাকি, যে যখন সুপ্রিম কোর্টের 4 সিনিয়র বিচারপতি সংবাদ মাধ্যমের কাছে এসেছিলেন, বিচার ব্যবস্থায় একটা রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেটাও তো আমরা ভুলে যাইনি। সেই জন্য পার্থভৌমিক বলেছে, বুঝলেন যে এইভাবে বলা যায়। সুমনদা, আপনি ভুলে যাবেন না যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আদালতের সমালোচনা করেছিল সেইটা বলা উচিত হয়নি, এটাও সমানভাবে এই অনুষ্ঠানে বলেছিলাম। এটাও তো ভাবতে হবে আমার আপনাকে, যে এই কথাটা আদালতের বিরুদ্ধে বলেছে। আদালতের 4 জন বিচারপতি সাংবাদিক সম্মেলন করার পর, মানে তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো যে 4 জন বিচারপতি, সুদীপ্ত 4 জন বিচারপতি সাংবাদিক সম্মেলনের করার পর প্রকাশ্য মঞ্চ থেকে পাবলিকলি বলা যায় যে বিচারপতি সাহেব জেলে যাবেন। বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কায় তারা মুখ খুলে, আপনি তো আমি সেটা মনে করি এটা কিন্তু একবারও এই 4 জন বিচারপতিরা 2018 সালে বলেননি যে বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। ওনারা যেটা বলেছেন যে বিচার ব্যবস্থায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক করে কোন কেস কোন জজ শুনবেন, কোন এজলাসে হবে, সেইটা জিজ্ঞেস করছে। যে কিছু কেস দেখা যাচ্ছে কিছু পার্টিকুলার জজ সাহেবের এটা হলো। আমরা তো বিচারপতি 4 জন বিচারপতি সাংবাদিক সম্মেলনটা পরশুদিন হয়নি যে সেই নিয়ে আলোচনা করছি। আমাদের বক্তব্য যে বিচারপতি সাহেব জেলে যাবেন বলা যায় কি যায় না, অপ্রাসঙ্গিক কথাবার্তা অ্যালাউড নয় এখানে। হ্যাঁ, এটা খুব ভয়ঙ্কর ট্রেন্ড। কেন বলছি? এই যে আজকে উনি একজন সাংসদের কাজ কি আইন প্রণয়ন। আজকে যিনি আইন প্রণয়ন করবেন ভারতবর্ষে, তিনি বলছেন বিচার ব্যবস্থাকে আমি মানি না, বিচারপতির জেলে যাওয়া উচিত। তাতে কি হচ্ছে? কিচ্ছু না। আমি সবার কাছে যাব, কিন্তু দেবনারায়ণ দা ইতিমধ্যেই বলেছেন এর আগে যে আমরা নাকি দেখাইনি, আপনাদের জামিয়ে রাখি। ধন্যবাদ সুদীপ্ত। আমি বলছি যে একেবারে খুব স্পষ্ট করে আমি দেবনারায়ণ দাকে বলতে চাই যে কোনো রকম বিজ্ঞাপনের বিরতি না নিয়ে একেবারে কয়েক ঘন্টা যতক্ষণ এই নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান হয়েছে সেটা সম্পূর্ণ আমি দেখিয়েছি, এবং আনকাট একেবারে পরবর্তী যে ক্লিপটা আপনাদের দেখাবো যোগ্য অযোগ্য দিয়ে একটা বাক্য কোথাও কাট করার কোনো প্রয়োজন নেই, কারণ মুখ্যমন্ত্রী কি বলেছেন খুব স্পষ্ট করে বলেছেন। এটা দিয়ে দেবনারায়ণ দা কোনো দিবাস্বপ্ন দেখতে পারেন, কিন্তু দিবাস্বপ্ন দেখার কোনো জায়গা নেই। তার কারণ ক্রেডিট গোজ টু দ্য চিফ মিনিস্টার, যে কোনো অ্যাম্বিগুইটি কিন্তু রাখেননি। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখাবো, আনকাট, খেয়াল রাখবেন। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ভাই ঠিক আছে, ঠিক আছে, যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন, এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনব। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমরা দেখতে চাই, শুনুন, পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায়। কাজেই দুটো পথই আমাদের কাছে। আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব।
আইন মোতাবেক কাজ করব, বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আবার বলছি, যারা এই অনুষ্ঠান দেখবেন আমি শুরুই করেছিলাম অনুষ্ঠান কোট আনকোট মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই বাক্যগুলো বলে। কারুর যদি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের দরকার হয়, দয়া করে এই অনুষ্ঠান যখন রিপিট হবে ভুলভাল কোট না করে দরকারে সেইটা দেখে নেবে। একদম আমি তাই বলছি। এবার থেকে কোট করবে, মানে আমি বুঝতে পারছি যে আপনি শেক্সপিয়ারকে, দেবনানন্দা আমি বুঝতে পেরেছি আপনি শেক্সপিয়ারকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু যখন মুখ্যমন্ত্রীকে কোট করতে হয় না, কোট আনকোট বলতে হয়। এইটা মুখ্যমন্ত্রী বলেছেন বলে নিজের মতো একটা বাক্য বানানো যায় না, এটা কিন্তু মানে এটা ভয়ঙ্কর ব্যাপার। আপনার ভাব আর মুখ্যমন্ত্রীর ভাবটা তো মেলাতে হবে, মিসকোট বলে মুখ্যমন্ত্রী মুখস্থ রাখবেন। আমি বলছি যে আমাদের রাজ্যের প্রেক্ষিতে বিশেষ করে 26,000 চাকরি যাওয়ার প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ। উনি যারা পুরো অযোগ্য তার পক্ষে বলেন, আমার এই কথাটায় কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে আপনি যখন কোট করছেন মুখ্যমন্ত্রীকে, কোট দ্য রাইট ওয়ার্ড। আজকে উনি বললেন না যে তদন্তটা প্রথমে আমাদের করতে দিন, আপনাদেরই করার কথা ছিল। 2018 সাল থেকে মামলা চলছে, কেমন 2018 থেকে 2019 সাল থেকে 2019 থেকে 25 পর্যন্ত গাবজাল দিয়ে তারপর এখন এসে বলছেন তদন্তটা আমাদের করতে দিন। আগে তদন্ত হবে, তারপর কোর্টে ট্রায়াল হবে, এবং সুপ্রিম কোর্ট অব্দি ট্রায়াল হয়ে যাবে, এবং তদন্ত করতে দিন। দ্বিতীয় কথা আমি বলছি, ভলেন্টারি সার্ভিস দিন। মানে যারা সত্যি সত্যি গোতর খাটিয়ে পড়াবে তারা মাইনে পাবে না, ভলেন্টারি সার্ভিস দেবে। আর যারা চাকরিটা বিক্রি করলো তারা বিক্রির টাকাটা ভোগ করবে। এই যে বলছেন যে আমাদের ধর্ম চাকরি ফিরিয়ে দেওয়া, আপনাদের ধর্ম চাকরি বিক্রি করা, সেইটা করেছেন বলে আজকে এই অবস্থা হয়েছে। আমার শেষ কথা বলছি, সবার কাছে যাব, বললেন না ভগবান চুকিয়ে দেবে, ভগবান কি চোকাবে জানি না, কিন্তু আপনাদের হিসাব জনগণ চুকিয়ে দেবে যদি মানুষের সুযোগ দেবে। আমি যাব, সবার কাছে যাব, কিন্তু একবার হাবিবুল্লাহর কাছে যাব। তার আগে একেবারে সরকারি তথ্য পরিসংখ্যান, এই যে 26,000 হঠাৎ মাইনাস হয়ে গেল স্কুলগুলোতে, তার কি ইম্প্যাক্ট পড়লো আজকে লক্ষ্য করবেন। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশান চেয়েছে এই জাজমেন্টে। কি সেখানে বলা হচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অযোগ্য বলে যাদের চিহ্নিত করা হয়নি, এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি সংখ্যাটা বলা হয়নি, কিন্তু এই 6,515 বা এই ধরনের কোনো সংখ্যা, এর থেকে বেশি হতে পারে, তাদের যদি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়, অর্থাৎ যারা অযোগ্য বলে চিহ্নিত নয়। এই আবেদনের সঙ্গে তারা কয়েকটা কেস স্টাডি দিয়েছে। বিশ্বাস করুন, এই কেস স্টাডিগুলো দেখে এই রাজ্যের সামগ্রিক স্কুল যে ব্যবস্থা, সেটা নিয়ে একটা ভয়ঙ্কর ছবি উঠে এসছে সরকারের এবং সুপ্রিম কোর্টে দেয়া। ধরুন, ধুলিয়ান বালিকা বিদ্যালয় মুর্শিদাবাদের ছাত্রী সংখ্যা 1,926 জন। এই স্কুলে শিক্ষক শিক্ষিকার 27 জন। কতজনের চাকরি চলে গেছে জানেন? 25 জন। মাত্র 2 জন শিক্ষক শিক্ষিকা পড়ে আছে। আমার সবার কাছে প্রশ্ন, আমি বলছি প্রত্যেকের কাছে, যে আপনারা বলে দিন যে এই 1926 জন ছাত্রীরা তাদের কাল থেকে কে পড়াবে? 2 জন শিক্ষিকা। আমি এইখান থেকে আবার পরের আরেকটা পরিসংখ্যানে আসবো। মুর্শিদাবাদেরই গোথা হায়ার স্কুল, সেখানে ছাত্রছাত্রী সংখ্যা ছিল 2,232, শিক্ষক 48 জন, চাকরি চলে গেছে 31 জনের এক ঝটকায়। আমি বলছি এটা একটা দুটোর ছবি নয়। বিবেকানন্দ বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় পাথর প্রতিমার ছাত্রছাত্রী সংখ্যা 1,400, 17 জন শিক্ষক ছিলেন, এক মুহূর্তে 13 জনের চাকরি খারিজ হয়েছে, মাত্র 4 জনের চাকরি রয়েছে। অর্থাৎ আমার বক্তব্য খুব পরিষ্কার, এটা স্কুলের পরিকাঠামো শুধু নয়, এ বাচ্চাদের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থা গোটাটা এটার সঙ্গে যুক্ত আছে। আমি আরেকবার হাবিবুল্লাহর কাছে আসব যে এই মুহূর্তে আপনাদের প্ল্যান অফ অ্যাকশন কি? আপনারা তো একাধিকবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর নিজেদের মধ্যে মিট করেছেন, কথা বলেছেন, আপনারা কি ভাবছেন? দেখুন, প্রথমত যোগ্যরা আমরা বিশ্বাস করি যে ওএমআর যেটা আছে মিরর কপি, সেটা এখনো পাওয়া যাবে। আচ্ছা, এটা পাওয়া যাবে, এটা আমরা বিশ্বাস করি এখনো। আমরা তাই ডেপুটেশনে এটা উল্লেখ করেছি আজকে যে এটা আপনারা খুঁজুন। এটা এখানে প্রশ্ন, মানে আমি বলছি তাহলে আটকেছে কোথায়? এসএসসি কেন দিল না? মিরর কপি বারবার কোর্ট জিজ্ঞেস করেছে যে আছে কিনা, বলা হয়েছে নেই। এইটা আমরা কেন জানি না। আমি পার্সোনালি স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানের সঙ্গে যখন দেখা করেছিলাম ফার্স্ট টাইম, তখন আমি বলেছিলাম যোগ্যদের লিস্টটা আপনারা ওয়েবসাইটে দিয়ে দিন, কারণ আমাদের সোশ্যাল স্ট্যাটাস হ্যাম্পার্ড হচ্ছে, এই কথাটা বলেছিলাম, কিন্তু উনি দেননি। এইগুলো ওনাদের সমস্যা ছিল।
যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে এইটা একটা বিষয় ছিল। ওএমআর এখনও আমরা বিশ্বাস করি যে ওএমআরটা হয়তো খুঁজলে পাওয়া যাবে, রাজ্য সরকার খুঁজুক বা কমিটি গঠন করে খুঁজুক, সিবিআই খুঁজুক, যদি জেনুইনলি খোঁজা যায় পাওয়া যাবে। ওই জন্যই আমার অবাক লেগেছে যে সুপ্রিম কোর্ট রায়টাতে এত তাড়াহুড়ো করলেন কেন। ওনারা তো আরও সময় নিতে পারতেন, 6 মাস 1 বছর সময় নিতে পারতেন, তদন্ত তো হতে পারতো, কমিটি গঠন করা যেতে পারতো, তারা সেই কাজটা চালিয়ে যেতেন। যেগুলোকে অযোগ্য প্রমাণিত সেগুলোকে বাদ দিতে পারতেন, যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশনস নেই তাদেরকে নিয়ে একটা সিবিআই খুঁজে বার করতে পারতো কারা যোগ্য কারা অযোগ্য। আমরা তো সেখানেই অবাক হয়েছি। দ্বিতীয়ত হচ্ছে মানে তাড়াহুড়োর তো কোনো ব্যাপার ছিল না, সময় তো লাগতে পারতো। ডিও কেস তো 3 বছর চলছে, 4 বছর চলছে, তাহলে এই কেসটাই তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না, যেখানে এতগুলো মানুষের জীবন। আর একটা ব্যাপার ন্যাচারাল জাস্টিস, যেটা আমরা জানি যে একজন নিরপরাধের জন্য শাস্তি না হয়, যাই হোক যে প্রসিডিওর হোক, ছোটবেলা থেকে আমরা এটাই জানি। একবার উল্টো যুক্তিটাও আমি জানি যে এই মানসিক অবস্থা আপনার বিচার করেন না, কিন্তু আপনি ভাবুন না, আমি বলছি যে যারা এতদিন পড়ালো, আমি যদি সংখ্যাটা 7,000ও ধরি, সেই 7,000 সরকারি স্কুলে যে বাবা মারা ভরসা করে তাদের বাচ্চাগুলোকে পড়াচ্ছে, আজকে তো তারাও জানেন না। আমি প্রথম দিনই একটা আলাদা অনুষ্ঠান করেছিলাম, যে আপনাদের যেটা বললেন যে সামাজিকভাবে যেখানে আপনাদের পৌঁছে দেওয়া হলো মারাত্মক, আমি বলছি এর দায় সমাজের। কিন্তু আমি বলছি যারা বাচ্চার কচিকাচাগুলোকে স্কুলে পাঠালো, বিশেষ করে খেয়াল রাখবেন 9, 10, 11, 12 দুটো বোর্ডের পরীক্ষায় তাদের বসতে হবে, সেই বাবা মারাও জানেন না যে যারা পড়ালো এখন যারা স্কুলে আসছেন বা আসছেন না তারা জাল না আসল, তারা টাকা দিয়ে চাকরিটা কিনেছেন না কেনেননি, এটাও কিন্তু মারাত্মক। পাশাপাশি এটাকেও বলতে হবে, এ তো মারাত্মক। মানে আমি বলছি যে সরকারি স্কুলে আজকের বাবা মা তো খুব ভরসা করে পাঠান যে অল্প টাকায়, এবং কার্যত আজকে অল্প টাকায়ও বলবো না, বিনামূল্যে আমার শিক্ষা পাবে আমার ছেলে মেয়ে, তাদের সঙ্গেও তো বঞ্চনা হলো। ছোট্ট একটা কথা বলি সুমনদা, আমি নিজে জুনিয়র হাই স্কুলের টিচার। ঠিক, জুনিয়র হাই স্কুলে এমনি স্টুডেন্ট হয় না। আমাদের স্কুলে যখন স্টুডেন্ট কম ছিল, আমি যখন ঢুকি তখন 85-84 মতো স্টুডেন্ট ছিল। আমি দায়িত্ব নিয়ে নিজে বিভিন্ন বাড়িতে গিয়ে স্টুডেন্ট ধরে নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে আপনাকে বলি কোভিডের পর গ্রামের নয় কলকাতা স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাড়ি গিয়ে ছাত্রদের নিয়ে আসতে হয়েছে, এবং বলছি আমার মুখ দেখে আজকে সেই 84 থেকে 180 জন স্টুডেন্ট হয়েছে স্কুলে জুনিয়র হাইয়ে, মানে অলমোস্ট ডাবল করেছি আমরা 3 বছরে। তার মানে কিছু তো ক্রেডিট আমরা করেছি, মানুষ তো ভরসা করেছে আমাদের উপরে। আজকে সেই স্কুল সেই ছেলেগুলোকে যে গার্জিয়ানগুলোকে যে আমরা কনভিন্স করে নিয়ে আসলাম, আমি বাচ্চাগুলোকে আমার কাছে, এবার আমি তো নিজের কাছে দোষী হয়ে গেলাম। আমার মুখ দেখে সেই বাচ্চাগুলো এলো ওখানে, আমি থাকতে পারবো। আমি তো দুটো খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে দেখুন তো প্রথমত এই যে উনি বললেন না ওএমআর, আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমরা ডিভিশন বেঞ্চে জমা দিয়েছিলাম 2024 সালের জানুয়ারি মাসে। এসএসসি একজন যে মামলাকারী তাকে একটি ওএমআর শিট দিচ্ছে যে আমাদের ডেটা থেকে আমরা এই ওএমআর শিট দিলাম, যদি সত্যি ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয় তাহলে 2024 সালের জানুয়ারি মাসে সেই ওএমআর শিট আসলো কোথা থেকে, এক। আর দ্বিতীয় কথা, আমি একটা মারাত্মক জিনিস আমার মনে হচ্ছে, এই যে আপনি বলছেন না 7,000-এর মতন অযোগ্য যারা পড়িয়েছে, ভেবে দেখুন আজকে 2019 সাল থেকে এটা 2025। না আমি বলছি না, এর থেকে বেশি হতে পারে। সুপ্রিম কোর্টে এইটা কনফার্ম না কনফার্ম কেন যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি এটা জানিয়েছে হলফনামা দিয়ে, যার ফলে ধরুন যদি 7,000 হয়, 10,000 হয়, 1,000 হয়, যেটাই হোক, তারা 2019 সাল থেকে 25 সাল অবধি এতগুলো বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছে। আজকে তো একটা ছাত্রছাত্রী বলতে পারে এই অযোগ্যরা আমার খাতা দেখেছে, এই নম্বর আমি পাই না, আমি আরো বেশি নম্বর পাই, কারণ এরা শিক্ষক হওয়ার যোগ্যতাই না। এইটা আপনি ভেবে দেখুন তো, আজকে যদি কেউ এসে বলে, আমি জাস্ট একটুখানি ডিফার না, আমি যেটা কথা বলছি ডিফার করো, তার আগে একটা প্যাকেজ দেখাবো, কারণ যেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আছে তোমাদের সবার কাছে আসবো, সেটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভলেন্টারি সার্ভিস পুষিয়ে দেব, সেই নিয়ে পক্ষে বিপক্ষে নানা সমালোচনা। যে পার্টটা আমার শুনতে ভালো লেগেছে, সত্যি যদি যোগ্য শিক্ষকদের উনি চাকরি দেন আর তারপরে ব্রেক অফ সার্ভিস না হয়, আমি জানি না যে আইনত সেই ব্রেক অফ সার্ভিস কিভাবে এড়ানো যায়, কারণ সুপ্রিম কোর্টের রায় সম্পূর্ণ অন্য কথা বলছে, কিন্তু ঠিক কী বলেছেন তিনি সেইটা দেখাবো। আবার বলছি, যদি সত্যি ব্রেক অফ সার্ভিস ছাড়া কারুর চাকরি কন্টিনিউড হয়, নাথিং লাইক ইট, তিনি যদি যোগ্য হন, কিন্তু এটা কি আইনত সম্ভব আমি জানি না। আগে প্রতিবেদন, তারপর এই নিয়ে আলোচনায় আসবো। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। এই ভলেন্টিয়ার শব্দটির সঙ্গে আমরা কোনো শিক্ষক শিক্ষিকাই রাজি নই।
নিশ্চিন্তের চাকরি এখন অনিশ্চিত, সুরক্ষিত চাকরি এখন সুতোয় ঝুলছে। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির হয়েছিলেন চাকরিহারা মানুষগুলো। সেখানে গিয়ে শুনলেন ভলেন্টারি সার্ভিসের প্রস্তাব। আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না, ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন, এটা মাথায় রাখবেন। ভলেন্টারি সার্ভিস নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন যোগ্য চাকরিহারারা। আমরা একটু কনফিউজড আছি যে আমাদের ভলেন্টারি সার্ভিসের কথা বলা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে 20,000 এন্ড অ্যাবাভ ইএমআই দিতে হয়, সেক্ষেত্রে আমি ভীষণ দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরবো। সিভিক টিচার হিসাবে হয়তো আমাদের মাইনে দিতে পারেন। আমার ব্যাংকের লোন রয়েছে, তো আমরা তো ব্যাংকে বললে ব্যাংক শুনবে না যে ভলেন্টিয়ারিলি আমার ব্যাংকের লোনটা মাফ করে দিন, তখন তিনি কি করবেন, আমার ব্যাংকের লোনের জন্য নিলামের ব্যবস্থা করবেন আমার ফ্ল্যাটটা। মুখ্যমন্ত্রীর ভলেন্টারি প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরাও। মাননীয় মুখ্যমন্ত্রী যাদের সামনে ললিপপ ঝোলাচ্ছেন, বলছেন আপনারা স্কুলে যান, গিয়ে ভলেন্টিয়ারি সার্ভিস দিন। আগে রাজ্যের মন্ত্রিসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে, তারা আগে ভলেন্টিয়ারি সার্ভিস দিন, জেলের ভেতরে থেকে সার্ভিস দিন। সরকারের মুখের কথায় কোনো বিশ্বাস করার সুযোগ নেই। নোটিফিকেশন করে বলুক যে আপনি কালকে থেকে কাজ করুন, তা যদি না হয় সরকার নিজের দায় অস্বীকার করে যোগ্যদেরকে বঞ্চিত করে তাদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টাটা করছে। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, নিশ্চিত কোথাও ভুল থেকে গেছে। প্রধান অসুখ নিয়ে কলকাতায় ঘোরে লক্ষ লোক। কয়েকজনের দুর্নীতির জন্য রাস্তায় নামতে হয়েছে হাজার হাজার নিরাপরাধ মানুষকে। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ব্রেক অফ সার্ভিস কি এড়ানো যায়? কোনোভাবেই সম্ভব না। দেখুন, যেই মুহূর্তে সুপ্রিম কোর্ট বললেন যে এনাদের চাকরি টার্মিনেটেড, সেই টার্মিনেটেড একদিন বা 2 দিন পরেও যদি জয়েন করে 2 দিনেরও ব্রেক অফ সার্ভিস হয়, কারণ সেই দিন সেই মুহূর্ত থেকে এনারা। কিন্তু সুদীপ্তা, আমি একটা জিনিস সবাইকে মানতে হবে, 2 জন আইনজীবী এখানে আছে, মানে কোথাও কিন্তু ক্ল্যারিটি নেই। ধরুন পরীক্ষা কবে হবে, হ্যাঁ, কোথাও 3 মাস শব্দটাই রায়তে আমি খুঁজে পাইনি, 1 নম্বর। 2 হচ্ছে যে ধরুন কালকে এই শিক্ষকরা স্কুলে যাবেন কিনা, কবে থেকে তারা যাওয়া বন্ধ করবেন, কিছু নেই। এমনকি যে এই প্রিপারেশন অনেকে নেওয়া শুরু করেছেন, কবে পরীক্ষা তাই তো কোনো ঠিক নেই। পুরোটাই ক্ল্যারিটি আছে। দেখুন, সুপ্রিম কোর্টে প্রথম প্যারাগ্রাফটা যদি পড়েন, প্যারাগ্রাফ 20, সেখানে বলেছে আমরা ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে আপেল করছি, কিছু মডিফিকেশনস। এবার ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা যদি দেখা যায়, সেখানে বলা ছিল যে তখন যখন জাজমেন্ট দিয়েছিল তখন লোকসভা ইলেকশন চলছিল, বলা ছিল লোকসভা ইলেকশনের 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই যে এই পার্টটা সুপ্রিম কোর্ট অ্যাফার্ম করেছে, এটাতে সুপ্রিম কোর্ট কোনো মডিফাই করেনি। তার মানে যেদিন 3 তারিখ সুপ্রিম কোর্ট অর্ডার দিল, তার পরের দিন থেকে যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, কারণ টাইমটা ছিল 15 দিন, লোকসভা ইলেকশন শেষ হওয়ার 15 দিন পর থেকে। সেই মেপেই ডিভিশন বেঞ্চের অর্ডারটাই তখন বলবৎ থাকবে এবং সুপ্রিম কোর্ট সেটা অ্যাফার্ম করেছে। সেই মর্মেই পুরো সিলেকশন প্রসিডিওরটা হবে এবং কিভাবে সিলেকশন প্রসিডিওর হবে সেটাও কিন্তু ডিভিশন বেঞ্চে বলে দিয়েছে যে সব কিছু পাবলিশ করতে হবে যাতে করে স্বচ্ছতা থাকে। আর আরেকটা বিষয়, ডিভিশন বেঞ্চ এটাও বলেছে আপনারা নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে যারা টেন্টেড তাদের ওয়েমার্কশিট, তাদের সমস্ত ডিটেলস 15 দিনের মধ্যে পাবলিশ করবে। সংক্ষেপে বলছি কেমন, এক হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালত অবমাননার দায়ে কনভিক্টেড, 5 লাখ টাকা ফাইন দেওয়া মুখ্যমন্ত্রী, কেমন। সুতরাং ওনার কাছ থেকে এত ওই আইন সম্পর্কে জ্ঞান যে শুনবে সে বাটি হাতে রাস্তায় বসবে, বাংলা কথা বলছি। উনি বিরাট সংবিধান বুঝে বসে আছেন। এই আমি এর আগে বলার সময় বলেছিলাম, হাইকোর্টের রায় আসার পরও ওই বিরাট কথা বলেছিলাম, সুপ্রিম কোর্টের রায়ের পর দেখতে পেলো কথাগুলোর কি হলো। আমি তোমার সাথে এর আগের বার যেটা বলছিলাম, যেটা একটুখানি আমি তোমার সাথে ডিফার করবো বা যোগ করবো, আমরা এইটা নিয়ে আলোচনা করছি যে কুণাল ঘোষ তোমাকে ইন্টারভিউতে এটা বলার পরে কেন মুখ্যমন্ত্রী ওনাকে প্রশ্নটা করেননি। কিন্তু এই প্রশ্নটাও তার পাশাপাশি থাকবে যে কুণাল ঘোষ তোমাকে ইন্টারভিউতে বলার পরে এটা সিবিআই কেন কুণাল ঘোষকে এই প্রশ্নটা করেনি। আমি তো আশা করেছিলাম যে সেই দিন তোমার ইন্টারভিউ শেষ হওয়ার আগে এবিপি আনন্দের অফিসে সিবিআই গাড়ি আসবে এবং এইখান থেকে কুণাল ঘোষকে তাদের অফিসে নিয়ে গিয়ে, আমি বলছি না গ্রেপ্তার করতে হবে, কিন্তু প্রশ্নটা করা হবে যে আপনার কাছে কোন এই মন্ত্রীর তথ্য আছে যে কিনা টাকা নিয়ে চাকরি বেঁচেছে। সুতরাং এই যে এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে আজকে কে সৎ এবং কে টাকা দিয়ে চাকরি কিনেছে এইটাকে সেগ্রিগেট করার দায়িত্ব ছিল এক
সরকারের দুই সিবিআই কেউই করেনি। ছোট্ট জিনিস দেখো, একটা লোকে ধরো মার্ডার কেসে অ্যাকিউজড, সে জেলে গেল, একজন আইনজীবীর কাছে গেলেন, আইনজীবী বলে আমি বেলটা দেখে নিচ্ছি, বেলটা হলো না, ট্রায়াল শুরু হলো, ট্রায়ালে আইনজীবী বলে না না ট্রায়ালে আমি বের করে দেবো, ট্রায়ালে বেরোলো না, ফাঁসির অর্ডার হলো, বলে আমি এবার দেখছি অ্যাপিলে, ফাঁসি হয়ে গেল লোকটার, বলে এবার আমি বাঁচিয়ে নেবো। এই অবস্থাটা একজন আইনজীবী আর রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তুলনা হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী কথা মনে করে সুমনদা, 2019 লোকসভা নির্বাচন, ছেলে মেয়েরা 27 দিন অনশন করছে, একটা বোন, আমাদের বোনের তার মিসক্যারেজ হয়ে গেল ওখানে দাঁড়িয়ে, পাশে আহারে বাংলা তৃণমূল নেতারা গান্ডে পিন্ডে গিলতে গেল সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে আমি উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করছি, সে উপদেষ্টা কমিটিতে চুরি করলো। দেখিনি আমরা সুমনদা, আমি মানে গণ আদালত কথাটা এমনি বলিনি, আমি বলছি তারা কেউ কিন্তু চায় না 26,000 চাকরি হোক। আমি চুরি করবো ব্যক্তিগত আক্রমণ নিয়ে কারুর প্রাণ কেঁদে উঠলো না, তা আপনি একটু হিসেব করে দেখবেন। আমি এটা অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ 2011-র পর থেকে কতভাবে করা হয়েছে, এখানেও করা হয়েছে। রিভিউ পিটিশনের কথাটা চুরি করছে তাকে চোর বলা হচ্ছে, যে কন্টিনিউ কিছু ভাবতে হয়নি, সব চুরি করছে। একটু বলতে এই তথ্যটা কি মিথ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য নয়, খালি আমি মমতা ব্যানার্জি আমার তদন্ত করবো না এইটার জন্য? আমি বলছি যে রিভিউ পিটিশনের কথাটা যেটা হয়েছে, সেই রিভিউ পিটিশনটা তো একদিনে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভলেন্টারি কথাটা বলেছেন না, সেটা কিছুটা সময় নেওয়ার জন্য, কিছুটা সময়, অর্থাৎ ওই রিভিউ সেই যে ভলেন্টারি কথাটা, সেই জন্যই উনি এই সময় ভলেন্টারি চাকরি আমি একমত, উনি খালি সময় নেওয়ার জন্য করেছেন, যাতে কিনা যারা টাকা দিয়েছে যাতে এখনই টাকা ফেরত না, এই সময়টা নেওয়ার জন্য। ব্যক্তিগত কারণে প্লিজ উত্তেজনা প্রশমিত করুন। আমি পরের প্রতিবেদনে যাব যে এই ছেলে মেয়েগুলো, ওই হাবিবুল্লাহরা একটা গোটা রাত কার্যত রাস্তায় থাকলেন, ঠিক কিভাবে দেখাবো। আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার, মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পারছি না। ওনার দোষে, ওনার ক্যাবিনেট, ওনার দপ্তরের দোষে, কার দোষে আবার, যিনি এই রাজ্যের মাথা। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় অংশ নেওয়া একাধিক চাকরিহারা এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন। তবে এই বৈঠকে অংশ নেননি কিংবা নিতে পারেননি এরকমও বহু চাকরিহারা শিক্ষক রয়েছেন, যাদের দু চোখে শুধুই অন্ধকার, গলায় মুখ্যমন্ত্রীর ওপরে ক্ষোভ। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছে, ভার্ডিক্ট তো দিয়ে দিয়েছে যে এবার একটা ফর্মাল টার্মিনেশন লেটার যতক্ষণ না পাচ্ছি, আমার কলিগসরাও সেটা বলেছে যে আপনাদের কন্টিনিউ করা উচিত। কন্যাশ্রী প্রকল্পের স্কুলের দায়িত্বে ছিলাম, কয়েকটা পেন্ডিং কাজ আমার পড়ে আছে। কলকাতা গেলেন না কেন আজকে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেটার জন্য রেডি হচ্ছি। আমি পড়াশোনা স্টার্ট করে দিয়েছি। একটা তো লড়াই, এটা একটা যুদ্ধ, এটা আমাকে ফাইট করতেই হবে, আমি মেনে নিয়েছি। এসএসসি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দু জায়গায় সঠিকভাবে তথ্য দিতে পারেনি। যোগ্যদের লিস্ট বারবার বলা সত্ত্বেও ওনারা জমা দেননি, যার জন্য সুপ্রিম কোর্টে ফাইনাল রায়ে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে। আর রাজ্য সরকার এবং এসএসসির ব্যর্থতার জন্যই আমাদের পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। আমরা যোগ্যতার সঙ্গেই চাকরিটা পেয়েছিলাম, আর ব্যক্তিগত কারণে আমি ওখানে উপস্থিত হতে পারিনি। প্রায় একই সুর শোনা গেল সদ্য চাকরিহারা বাঁকুড়ার ওন্দা পাথরহাটি স্কুলের বাংলার শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারির মুখেও। আজকে আমার মায়ের একটু এমআরআই এর ব্যাপার ছিল, সে কারণে যায়নি। আর দ্বিতীয়ত সত্যি কথা বলতে আমার যাবার খুব ইচ্ছে ছিল না। আজকে আমাদের এই যে বঞ্চিত হওয়া, সেটার পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকারেরই। উনি চাইলে যে কোনো সময় যোগ্য অযোগ্য আলাদা করতে পারতেন,
উনি করেননি বলেই আজকে আমাদেরকে বলি হতে হয়েছে। রাতারাতি চাকরি খুইয়ে ফুঁসছেন জলপাইগুড়ির ধূপগুড়ি হাই স্কুলের শিক্ষক দেবপ্রিয় সাহাও। উনি সবসময় প্রথম থেকে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, তার জন্যই আমাদের বলি দেওয়া হয়। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আপোষ করতে চাচ্ছি না যতদিন ওনারা আমাদের যোগ্যদের, শুধুমাত্র যোগ্যদের কোনো ন্যায় বিচার দিচ্ছে। বাড়িতে অসুস্থ মা আছে, লিভার সিরোসিসের পেশেন্ট, আমার ছোট একটা বাচ্চা আছে 3 বছর বয়স, আমার স্ত্রীরও চাকরি গেছে, আমরা দুজনেই চাকরি করতাম। উল্টো দিকে সোমবারের বৈঠকে যোগ দিতে এসে রবিবার প্রায় গোটা রাত ধর্মতলার শহীদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে চাকরিহারাদের একাংশ ও তাদের আত্মীয়দের। এখন আমরা চাই যে আমার মেয়ের চাকরিটা ফিরে পাক এবং ন্যায্যভাবে পাক। আমরা তো কোনো ভিক্ষা চাইতে আসিনি, আমরা মেরিট নিয়ে, আমার মেয়ে মেরিট দিয়ে কিন্তু পাশ করেছে এবং সেটা আমরা চাই, আমরা ভিক্ষা করতে তার সহানুভূতি চাই। অযোগ্যদের জন্য আজ রাস্তায় যোগ্যরাও, এর জন্য যারা দায়ী তারা কি কোনো দিন শাস্তি পাবেন? এবিপি আনন্দ। সুদীপ্তকে একটু রিকারেক্ট করতে চাই, সেটা হলো যে একটা ক্যাটাগরিকে ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট, যারা আগে চাকরি করতো তারা যদি আগের চাকরিতে ফিরে যায় তাহলে কিন্তু তাদের ডিসকন্টিনিউটি হবে না। আচ্ছা, হ্যাঁ, সেটা বলেই দিয়েছে। পরিষ্কার 3 মাসের মধ্যে জয়েন করতে পারবে। দ্বিতীয় যেটা আপনাকে বলতে চাই যে দেখুন, অ্যাকচুয়ালি মানে যারা 700 দিন ধর্ণা দিয়েছিল সেই সংখ্যাটা প্রায় 22 লক্ষ। তারা প্রথম থেকেই প্রশ্ন তুলেছিল যে যে টাকার বিনিময়ে এই চাকরিগুলো হয়েছে, অযোগ্যরা ঢুকেছে, ফলে ন্যায় বিচারের প্রশ্নটা কিন্তু 22 লক্ষর সাথে, আমি বারবার বলছি, আমরা কেবল এটাকে ছোট করে 26,000-এর মধ্যে নিয়ে আসছি, কিন্তু প্রশ্নটা হলো 22 লক্ষ ন্যায় বিচার। এবং দিনের পর দিন তারা কিন্তু মানে ঝড় বৃষ্টিকে সহন করে 700 দিন তারা ধর্ণা দিয়েছিল, 700 দিন, এবং সেই ন্যায় বিচারটা কিন্তু হলো না। এবং থার্ড যেটা, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী আরেকটা কনফিউশনের জায়গা তৈরি করলেন। ধরুন, যারা ভেবেছিল যে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে এবং ডিভিশন বেঞ্চের যে নির্দেশিকা ছিল সেই অনুযায়ী হয়তো পরীক্ষাটা হবে, এইবার যে জায়গাটা তৈরি হলো, যে একটা কনফিউশন হলো, অর্থাৎ আমি পরীক্ষার প্রস্তুতি নিতাম, আমি কিন্তু আরেকটা মানে ধোঁয়াশার মধ্যে ঢুকে গেলাম যে আদতেও আমি প্রস্তুতি নেব নাকি টাইমলাইনটা জানি না, কবে পরীক্ষা জানি না, নতুন করে আমি আরেকটা কনফিউশনে ঢুকে গেলাম যে প্রস্তুতি নিব না ভলান্টিয়ারি সার্ভিস দিব না কি করব। এবং ফাইনালি যে আপনাকে বলতে চাই, মুখ্যমন্ত্রী যদি যোগ্য এবং অযোগ্যতার প্রশ্নে যদি 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে কেবলমাত্র ধোঁয়াশা তৈরি করেন, বারবার কিন্তু ধোঁয়াশা তৈরি হবে না। সুমন, আমি বলছি একটা সময় কিন্তু এই মানে যোগ্যরা কিন্তু একবার আউটবাস্ট করবে এবং সমাজের সর্বস্তর থেকে কিন্তু তখন এই আউটবাস্টকে আটকানো যাবে না। দেখো, আমি প্রথম কথা বলি যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো বিষয়কে, আমি দেখেছি যে কোনো একটা ইস্যুতে আমরা যদি ঘাঁটি, দেখা যাবে মূল জায়গা থেকে জিনিসটা পুরো ঘুরিয়ে দেয়। দেখো, আজকে এই মিটিংটা যেটা হলো, এটা একটা মিটিং হতেও পারতো, কিন্তু আসলে আরেকটা মিটিং হতে পারতো প্যারালালি তারপরের দিনই। যে কারা এই টাকাগুলো চুরি করলো সেটা তো সরকারের মুখ গেছে। আমি বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী চুরি করেছেন, কিন্তু ওনার দলের যে লোকেরা চুরি করেছেন, যেটা প্রত্যেকে জানেন, যেটা কুণাল ঘোষ বলছেন, তাহলে তাদের কেন জনসমক্ষে আনা হলো না, তাদের কেন চরম শাস্তি দেওয়া হলো না, যাদের জন্য আজকে এরা এই অবস্থাতে রয়েছে? সেখানে বলছি আমি, আমাকে বলতে দাও, এই বেলায় তদন্ত চলছে, এই বেলায় তদন্ত চলছে, আর সুপ্রিম কোর্ট রায় দিয়ে তখন বলো যে রায় মানি না, এই বেলায় বলো তদন্ত চলছে। আমার এই যে ব্যাপারটা এমন একটা টোটালি পাকাচ্ছে, হ্যাঁ, মানে এই মানে সুকুমার রায়ের বিচার কবিতাটা মনে পড়ছে। না না, আজকে আমার কাজ কিছু নাই, সময় আছে মেলা, আইনা খেলি দুজনেতে মোকদ্দমা খেলা। মানে এরা মোকদ্দমা কিভাবে করবে? দয়াপূর্বক ওই 20,000-কে অন্তত মোকদ্দমা, 6,000 ওইগুলো যাক, অন্তত 20,000-কে আপনারা দেখুন না, এটাকে বাঁচানোর চেষ্টা করুন। যে কয়েকজন সুপ্রিম কোর্ট একটা জায়গায় তো দাঁড়িয়েছে, যোগ্যদের পয়সা কিন্তু আপনি তো আরেকটা মামলা করবো। আরে মুখ্যমন্ত্রীর মামলা করুন, ভালোবাসা একটা গান ছিল, চুরি করা বড়ই পুণ্য যদি পেটে হয়, এই জগতে বোকারাই শুধু সত্যবাদী হয়। মুশকিলটা হচ্ছে আপনি যে বলছেন না যোগ্যদেরকে চাকরির টাকা ফেরত দিতে হবে না, আপনার এসএসসি আপনার এসএসসি চেয়ারম্যান ক্যামেরার সামনে বলতে পারছেন না যে এই 6,000-কে বাদ দিয়ে বাকি যারা আসে তারা যোগ্য। আপনার এসএসসি
এসএসসি আজকের তারিখেও বলতে পারছে না। এবং আমার পরিষ্কার প্রশ্ন হচ্ছে এইটা যে আপনার ডিলটা কি, যে ভাই হ্যাঁ চুরি হয়েছে, কিন্তু চুরির টাকা তোমরা যদি ফেরত চাও আমি এমন ব্যবস্থা করব যাতে সৎ কতগুলো ছেলেমেয়ে ভিকটিম হয়ে যাবে, অতএব ওদের মুখের দিকে তাকিয়ে আমার চুরির টাকা আমাকে হজম করতে দাও। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফার। কিন্তু বারবার এই রকমের উত্তাল হয়ে উঠেছিল। দেখাবো আপনাদেরই বসাতে হবে। দাঁড়াও আরে ভাই সম্পূর্ণ এড়িয়ে গেলেন, নীরবতা পালন করলেন। সোমবার নেতাজি ইন্ডোরে যোগ্য চাকরিহারাদের বৈঠকে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন এভাবেই একাধিকবার অশান্ত হয়ে উঠল স্টেডিয়াম। মুখ্যমন্ত্রীর কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর না পেয়ে শিক্ষক শিক্ষিকাদের একাংশ অস্থির হয়ে উঠলেন। বক্তৃতার মাঝে হস্তক্ষেপ করতে হলো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? সভামঞ্চ থেকে চাকরিহারাদের ভলেন্টারি সার্ভিসের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তারপরই গ্যালারি থেকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন। 2 মাস বলেছে তো, 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়াও আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। এখানের কথার কোনো সারবত্তা বেরোয়নি, আমাকে একবারও বলে দেওয়া হয়নি তুমি তোমার ন্যায্য জায়গায়, তুমি তোমার সসম্মানে যাও। অনেক কথা বললেন, হ্যাঁ, যে একদম স্পষ্টভাবে বললেন না যে আপনাদের বেতন একদম পুরো যেমন চলছিল তেমনি চলবে এবং চাকরি যাবে না কারো। কিছুক্ষণ পর যখন আবার মুখ্যমন্ত্রী শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার কথা বলছেন, তখন ফের শুরু হয় চিৎকার। এরই মধ্যে বলতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? We have said everything. I think it is clear. গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। এরপরেও যদি কারো কিছু বলার থাকে, আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন, আমি যোগ্যদের চাকরি কাটবো না। এখন তো এইসব কথা বলবেনি, গাল ভরা কারা, মুখ পুড়েছে তো, এসব তো বলবেই মুখ্যমন্ত্রী যে আমি এই করব সেই করব। এত বড় দুর্নীতি তিনি বলছেন অন্যদের দায় চাপাচ্ছে। এত দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রী এবং তার ফুল ক্যাবিনেট, তাদেরকে এই বিচারের আওতায় কেন আনা হচ্ছে না? মুখ্যমন্ত্রী সত্যের সামনে দাঁড়াতে ভয় পান, তাই আমাকে বলতে দেওয়া হয়নি। একবার, দুবার, বারবার ঠিক এভাবেই শিক্ষক শিক্ষিকারা একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে থাকেন। পাল্টা বলেন মুখ্যমন্ত্রী, যার ইচ্ছে থাকবেন, যার ইচ্ছে শুনবেন, যার ইচ্ছে গ্রহণ করবেন, যার ইচ্ছে বর্জন করবেন। গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয়। কাদের কাছে ওএমআর মিরর ইমেজ কপি আছে সেটা প্রডিউস করার দায়িত্ব ওনার, মাননীয় তাহলে উচিত, কিন্তু সেইটা না করে আমাদেরকে আজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ধোঁয়াশার মধ্যে রেখে দিলেন। আজকের আলোচনা টোটালি আমাদের ধোঁয়াশার মধ্যে। না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুমন বন্দ্যোপাধ্যায় বলছিলেন মুখ্যমন্ত্রীর এই শেষের যে অংশটা, এটা নিঃসন্দেহে অত্যন্ত গণতান্ত্রিক এবং প্রশংসনীয়। এটা বলেন যে বেরিয়ে যাবেন, আপনার এরকম অপশন ছিল যে ওদের যারা না ওদের বলে ওদের ফটকা রাগ করে বেরিয়ে যেটা ভালো সেটা বলতে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, খুব ভালো কথা, কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখপাত্র তিনি গতকালকে বলেছেন ওইখানে গিয়ে যদি কেউ উল্টোপাল্টা প্রশ্ন করে তাদেরকে আইডেন্টিফাই করা হবে। আমি যদি মিথ্যে কথা বলি সেটা সমস্যা তৈরি হয়, সেই কারণে বলে দেন, ইঙ্গিত দেন যে কে চাকরি পেতে পারে কে পেতে পারে না, সেই রিক্রুটমেন্ট প্রসেস আবার আদালতে ধাক্কা খেতে বাধ্য। আরেকটা কথা বলছি, একটা নিয়োগ প্রক্রিয়া হয় চাকরি দেওয়ার জন্য, কিন্তু আজ সুপ্রিম কোর্ট বলেছে এই 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল দুর্নীতি করার জন্য, এই জন্য পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছে। এটা কিন্তু আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@, সুমন দে। প্রচুর মন্তব্য। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, যোগ্য আর অযোগ্য কি একই বেতনের একই ধরনের চাকরি পাবে? অযোগ্যদের হাতে সন্তানদের শিক্ষার ভিত নষ্ট হওয়ার দায় কে নেবে? বাপি সেন লিখছেন, সবাই জানে লাখ লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে।
দেবাশিস সরকার লিখছেন, আপ্রাণ চেষ্টা করছে সরকার, কিন্তু বিরোধীদের ষড়যন্ত্রের জন্যই আজ এতগুলো পরিবারে দীর্ঘশ্বাস। অনিন্দ পাল বলছেন, অযোগ্যদের রেখে দিতে গিয়ে কি যোগ্য প্রার্থীদের বলি দেয়া হচ্ছে? তন্ময় প্রামাণিক লিখছেন, মুখ্যমন্ত্রীর কথা শুনে মনে হলো তার চোখে যোগ্য অযোগ্য সব সমান, এটা কাম্য ছিল না। অচিন্ত বিশ্বাস লিখছেন, স্বচ্ছভাবে নিয়োগ করলে আর চাকরিহারাদের সামনে দাঁড়িয়ে সাফাই দিতে হতো না। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব, যেটা কিন্তু আসলে আশঙ্কা। এটা বাংলায় প্রবাদ আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তার কারণ এই 26,000 নিয়ে এই এত আলোচনা, সমাজ জীবনে এই ঢেউ, এই হতাশা, এই চোখের জল। আমি বলছি যে আরেকটা ওই টিকিং বোম বলি না, প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের যে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, তার ভবিষ্যৎ কি? আজকে একজন মাননীয় বিচারপতি তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। এখানে আইনজীবীরা বলছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি অ্যাসাইন্ড হয়ে গেছেন। আমি বলছি এই মামলার দিকেও কিন্তু আমরা তাকিয়ে আছি। ঠিক কী মামলাটা দেখাবো। ব্যাপক দুর্নীতির জেরে এসএসসির 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই প্রেক্ষাপটে আলোচনা শুরু হয়েছে আর এক চাকরি বাতিলের রায় নিয়ে। প্রশ্ন উঠছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল তার কি হবে? সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। প্রাইমারি রিক্রুটমেন্ট রুল অনুযায়ী একটা প্যানেল থাকা উচিত ছিল, সে প্যানেলটা আজ পর্যন্ত কেউ চোখে দেয়নি, দেখেনি, প্যানেলটাও প্রকাশ হয়নি। জাস্টিস গাঙ্গুলিকে একবার বোকা বানানো হয়েছিল, যখন জাস্টিস গাঙ্গুলি বললেন প্যানেল প্রকাশ করো, এরা ব্রেকআপ অফ মার্কস প্রকাশ করে দিয়েছিল, প্যানেলটা সামনে আসেনি। পুরো বিষয়গুলো এখান থেকে শুরু হয়। 2023 সালের 16 মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরি হারা শিক্ষকরা। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে 32,000 পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে 32,000 শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এই মামলা কলকাতা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ঘুরে এই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সোমবার শুনানির আগে মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি। প্রাইমারির সময় তো বলা হয়েছিল ওয়েবসাইটের ডিটেলসটা দিন, কারা কারা পাস করলো সেটা দেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র আপনি দুর্নীতি করেছেন, এটা এসএসসি, আরও কত দুর্নীতি আপনি স্বীকার করুন, আর যোগ্য ছেলেমেয়েরা আপনার জন্য যেন বিপদে না পড়ে, অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে আপনি যোগ্যদের বিপদে ফেলছেন। সম্পূর্ণ কলকাতা হাইকোর্টে রয়েছে মহামান্য একজন বিচারপতি, তিনি একটা অবস্থান নিয়েছেন। এরপর একেবারে রুটিন পদ্ধতিতে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন, এটা সম্পূর্ণ বিচার পদ্ধতির বিষয়। বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ানোর পর প্রধান বিচারপতি এই মামলা পাঠিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। সেখানেই এই মামলার পরবর্তী শুনানি হবে। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। জীবনানন্দের কবিতায় আছে, সামান্য লোক হেঁটে যেতে চেয়েছিল স্বাভাবিকভাবে পথ দিয়ে, কিন্তু জীবনের স্বাভাবিক পথে হাঁটতে গিয়ে পদে পদে ঠক্কর খেতে হয় ওই সামান্য লোকগুলোকেই। দুশ্চিন্তা আর উদ্বেগ কিছুতেই কমে না। সপ্তাহখানেক আগেই প্রায় 750 অতি প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ার ঘোষণা হয়েছিল। এবার সিলিন্ডার পিছু এক ধাক্কায় 50 টাকা করে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। পেট্রোল ডিজেলেও লিটার প্রতি 2 টাকা করে এক্সাইজ ডিউটি বেড়েছে। তবে তেলের দাম এখনই বাড়ছে না বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। দেখুন, এ যেন গোদের ওপরে বিস্ফোরা। ব্ল্যাক মানডে,
একটা ধাক্কা সামলে ওঠার আগেই সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা। শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে একদিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগে ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টি ওষুধের। আর এবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ালো মোদী সরকার ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হলো রান্নার গ্যাসের সিলিন্ডারের। এই খবরে আর ৫ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শিলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারছেন না। এক বছর আগে গ্যাসের দামটা ১০০ টাকা কমানো হয়েছিল, এখন আমি লাস্ট ৮২৯ টাকায় গ্যাস কিনেছি। ৫০ টাকাটা হট করে বাড়িয়ে দেওয়া হলো, এটা আমাদের সাধারণ পরিবারের জন্য খুবই অসুবিধাজনক। গত বছর লোকসভা ভোটের ঠিক আগে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু ২ টাকা করে কমে। রান্নার গ্যাসের দামও কমানো হয় ১০০ টাকা, কিন্তু তারপর থেকে আর দাম কমেনি। অথচ গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু করে কমেছে। উপসাগরীয় দেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $৬৫ নিচে নেমেছে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যেটা দাঁড়ায় প্রতি লিটারে প্রায় ৩৫ টাকা। কিন্তু তারপরেও ভারতের বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম এখনও লিটার পিছু ১০০ টাকার উপরেই। কিন্তু তার কোনো সুফল সাধারণ মানুষকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বিশ্ববাজারে দাম কমে, তাহলে আমাদের দেশেও দাম কমা উচিত। এই দাম কমার লক্ষণ আমরা কখনোই দেখতে পাই না, উল্টে সবসময়তে বাড়তে থাকে দাম। এখন বাড়ার কারণটা দুর্বোধ্য, কিন্তু ৫০ টাকা দাম বৃদ্ধি যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে। যখন সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ একটা শঙ্কায় দিন কাটাচ্ছেন, গ্যাসের দাম বাড়ানোটা কিন্তু আমার মনে হলো সমীচীন হচ্ছে না। আমার মনে হয় এটা সাধারণ মধ্যবিত্তকে আরও জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে বাধ্য করবে। আয় বাড়ছে না, কিন্তু খরচ দিন দিন বেড়েই চলেছে। কি করবেন মানুষ? এবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হননি, তখন কংগ্রেস সরকারের আমলে রান্নার গ্যাসের দাম বাড়লে তিনি কি বলতেন তা মনে করিয়ে দিয়েছে কংগ্রেস। घर में जो गैस सिलेंडर है ना, उसको जरा नमस्कार करके जाइए। गैस सिलेंडर छीन लिए इन लोगों ने। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর এই পুরনো বক্তব্য পোস্ট করে কংগ্রেসের তরফে কটাক্ষের সুরে লেখা হয়েছে, সরকার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে। নরেন্দ্র মোদী এর বিরোধিতা করে বলেছেন, সরকার সাধারণ মানুষের থেকে গ্যাসের সিলিন্ডার ছিনিয়ে নিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন, শেষ অবধি মোদীজি শুল্কর কড়া জবাব দিলেন। পেট্রোল ডিজেলের ওপর ট্যাক্স আর সিলিন্ডারের ওপর দাম বাড়ালেন। মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনতাকে সরকারি লুঠের আরও একটা উপহার দিলেন। মোদিজি আসার আগে যা দাম ছিল আমাদের রান্নার গ্যাসের, তার দাম প্রায় ২.৫ গুণ হয়েছে। এই পুরোটা বিজেপির জিজিয়া করার চেয়েও বেশি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাহবানন্দলাল, ১০০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। তিনি আরও লিখেছেন, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিকাশের অর্থ সাধারণ মানুষের পকেট থেকে সব টাকা বের করে নেওয়া। প্রয়োজনীয় ওষুধ থেকে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, প্রত্যেকটা প্রয়োজন ধীরে ধীরে বিলাসিতা হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার, যারা জনবিরোধী নীতি নিয়ে চলে। লাগাতার মূল্য বৃদ্ধি ঘটছে, সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত ব্যবহার্য সামগ্রীর উপর এরা চাপ বাড়াচ্ছে। ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি, তীব্র প্রতিবাদ করছি। মানুষ এখন সত্যি কথা খুবই নুয়ে পড়েছে। যে ধরনের করই হোক, উপভোক্তাদের ওপর যেন আর বোঝা না বাড়ে। আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ১ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে শুল্ক বৃদ্ধি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর্থিক সমীক্ষক সংস্থা জেপি মর্গান জানিয়েছে, বছরের শেষে তারা বিশ্বব্যাপী ৬০% আর্থিক মন্দার আশঙ্কা করছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।